পড়াশোনা ক্লান্তিও দূর করতে বেজে ওঠে টিফিনের ঘন্টা। মাস্টার মশাইও তাই তার জিনিসপত্র গুছিয়ে চলছে রুম ছেড়ে। এতক্ষণ পিনপতন নীরবতার রাস করা রুমটাতে হই হুল্লোড়ে ভরে গেল। উত্তেজনা ছেয়ে পড়ল সারা রুম জুড়ে। অনেকে নিজের আনা খাবার বক্স বের করে চলছে ক্যান্টিনের উদ্দেশ্যে। কেউ কেউ আবার এসব খাওয়া দাওয়ার ধার না ধরে নিজেদের মতো আড্ডায় জমেছে। অরিও নিজের ব্যাগ থেকে টিফিন বের করে নেয়, নিতুকে ডাক দিয়ে বলে, ক্যান্টিনে চল। মিতুও অরির ডাকে সাড়া দিয়ে টিফিন বের করে আর বলে, হ্যাঁ চল। তারপর দুজনে ক্যান্টিনের দিকে চলতে শুরু করে। ক্যান্টিনে ঢুকতেই যেন অরির মাথায় বাজ পড়ল। ওর এলিয়েন জামাইটা বসে আছে, তাও আবার কলেজের সবচাইতে সুন্দরী ম্যামের সাথে। অরির কলিজাটা ধক করে ওঠে। ও শুনছে মিস ইলোরা এখনো অবিবাহিত, যদিও কোনোভাবে ফুসলিয়ে ফাসলিয়ে ওর জামাইকে কেড়ে নেয়। হায় আল্লাহ, ওর 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাকে কেড়ে নিলে অরি কি নিয়ে বাঁচবে? এলিয়েনের ধমকের অভাবে যদি ওর কিডনি অ্যাটাক হয়, তাহলে অরি আর কিছু ভাবতে পারে না, আর না ভাবতে চায়। অরির এমন অবস্থা দেখে মিতুও অরির চাহনি অনুসরণ করে সেদিকে তাকায়। মিতুও একটু অবাক হয়ে যায়। অনিকেতকে আগে কখনো ক্যান্টিনে দেখা যায়নি, তবে মিসেস ইলোরা এখানে নিয়মিত আসে। মিতু কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে, অরি, ওটা অনিকেত স্যার না? ইলোরা ম্যামের সাথে বসে আছে। অরি মাথা নাড়ায়। মিতু আবার চিন্তিত স্বরে বলে, কিন্তু স্যার তো ক্যান্টিনে আসে না, আজকে আসছে, তাও আবার ইলোরা ম্যামের সাথে। অরির চিন্তা এক ধাপ বেড়ে যায়। ও একটা টেবিলে বসে, যেখান থেকে দুজনকে স্পষ্ট দেখা যায়, তবে অনিকেত অরিকে দেখতে পায় না। খাবার সামনে থাকলেও অরি খেতে পারে না। এমনিতে সালমা বেগমের রান্না অনেক ভালো, অরির খুব পছন্দের, তবে আজ কেন জানি সব কিছু বিদঘুটে লাগছে। পেছনে দুটো মেয়ের কথায় অরির গলায় খাবার আটকে যায়। মেয়ে দুটোর একটা বলছিল, অনিকেত স্যার মনে হয় ইলোরা ম্যামের সাথে রিলেশনশিপে আছে। অন্য মেয়েটা একটু বাড়িয়ে বলে, দেখ দুজনকে কি মানিয়েছে, একদম মেড ফর ইচ আদার। ব্যাস হয়ে গেল। অরির কিডনিতে কাঁপুনি ধরে যায়। ও মিতুর কাছে গিয়ে কানের কাছে বলে, মিতু রে, দেখ আমার কিডনি দুটো কি কাঁপছে রে, মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়বে। তারপর মিতুর হাতটা নিজের কোমরের কাছে নিয়ে আসে। মিতু নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয়, তারপর বলে, কিডনি কি দেখা যায় নাকি? এতদিন জানতাম মানুষের কলিজা কাঁপে, কিন্তু এখন দেখছি অন্যটা। আজকাল মানুষের কিডনিও কাঁপাকাঁপি শুরু করছে। শোন, আগে সবকিছু অন্যরকম ছিল, এখন যুগ বদলাইছে, সেই সাথে মানুষের শরীরও। আগে কলিজাকে কাঁপতো, আর এখন কিডনি কাঁপে। সিম্পল। এতে এত অস্বাভাবিকের কি আছে? তুই এটা বল, ওই কালা ভ্রমরের হাত থেকে আমার ফুলকে বাঁচাবো কিভাবে? মানে এলিয়েনকে। কি ফুল এলিয়েন বাঁচাবি? আরে ওনারা তো কলিগ হন, একসাথে খেতেই পারে। এটাকে এত বড় ইস্যু করছিস কেন? যখন নিজের একটা জামাই হবে তখন বুঝবি। আর শুনলি না ওরা কি বললো? অরি আশেপাশে তাকিয়ে দেখে সবার নজর অনিকেত আর ইলোরার দিকে। সবাই হয়তো কাপলের প্রশংসা করছে, হয়তো বাহবা দিয়ে বলছে অনিকেত মেড ফর ইলোরা। অরি চিৎকার করে বলতে ইচ্ছা করছে ওখানে ইলোরা হবে না, অরি হবে, অরি। তবে চিৎকার করে বলতে না পেরে মিতুর কাছে বলে, দেখেছিস সবাই কেমন করে তাকিয়ে আছে, আর ওনাকে দেখ ষাঁড়ের মতো গিলেই যাচ্ছে। মিতু অরিকে সাবধান করে বলে, অরি, তুই এবার ভুলে যাচ্ছিস, উনি আমাদের স্যার হন। অরি বেশ বিরক্ত হয়, বিরক্ত নিয়েই বলে, ষাঁড় আর স্যার তো একই হলো না, শুধু মূর্ধন্য ষ-এর জায়গায় দন্ত স দিয়ে দিলেই তো হয়। তবে এবার অরির রাগের মাত্রা বাড়তেই ইলোরা জাহান এক কাণ্ড ঘটিয়ে ফেলে। মূলত অনিকেতের ঠোঁটের বা কোণে খাবারের টুকরো লেগেছিল, উনি সেটা মুছতে বলেন। অনিকেত উল্টো দিকে মুছে, যার ফলে অনিকেত কিছু বুঝে ওঠার আগে ইলোরা একটা টিস্যু নিয়ে মুছিয়ে দেয়। অনিকেত হতভম্ব হয়ে যায়। আশেপাশে সবাই বিস্ময়ের ফেটে পড়ে। এবার আর অরি নিজেকে আটকাতে পারে না। টিফিন বক্সটা সেখানে রেখেই মামপট নিয়ে উঠে পড়ে। অনিকেতদের কিছুটা কাছে আসলে অরি শুনতে পায় মিস ইলোরা বলছে, খাবারটা কেমন হয়েছে অনিকেত? তাদের খাবার মাঝখানে ইলোরা তার আনা কিছু খাবার অনিকেতকে দিয়েছিল। অনিকেত অবশ্য নিতে না করছিল, তবে উনি জোর করে দেয়। এখন তারই টেস্ট জানতে চাচ্ছে। যেহেতু কারো খাবার খেয়ে সেটাকে খারাপ বলা যায় না, তাই সেই সুবাদে অনিকেত বলে, সুন্দর হয়েছে।
মিসেস ইলোরা খুশি হয়ে যায়, তার মনে এখন লাড্ডু ফুটছে। একটু খানিক মেকি হাসি দিয়ে বলে, আমি বানিয়েছি। অনিকেত কোনো জবাব দেয় না, তবে এসব আধিক্যতা অরি সহ্য করতে পারে না। নিজেকে আর আটকায় রাখতে না পেরে নিজের পায়ের সাথে পা বেঁধে পড়ে যায় ইলোরার গায়ের উপর। মামপটের ঢাকনাটা হালকা করে রেখেছিল, ফলে সেখানকার সব পানি ইলোরার গায়ে পড়ে যায়। অরি ইচ্ছে করে পটটা উল্টিয়ে দেয়, যা অনিকেতের নজর এড়ায়নি। দেখে শুনে চলতে পারো না? কর্কশ কণ্ঠে বলে অনিকেত। অরি মাথা নিচু করে বলে, আমি দেখতে পাইনি। অনিকেত লক্ষ্য করে অরি দাঁতে দাঁত চেপে আছে। ওর মুখে রাগ আর জেলাসি স্পষ্ট ফুটে উঠেছে। অনিকেত কিছুটা অবাক হয়। অরি আর কিছু না বলে চলে যেতে নাই। অনিকেত আটকিয়ে বলে, ভুল করে সরি না বলে চলে যাচ্ছে যে। অরি অগ্নি চোখে অনিকেতের দিকে তাকায়। ওর ইচ্ছে করছে অনিকেতকে কাঁচাই চিবিয়ে খেতে, তবে ইলোরার দিকে তাকিয়ে বলে, সরি। ইলোরা অনিকেতকে দেখিয়ে ন্যাকা করে বলে। ইটস ওকে। অরি রাগে গিজগিজ করতে করতে সেখান থেকে চলে যায়। মিতু এতক্ষণ এসব দেখছিল। অরি চলে যাওয়াতে সেও তার পিছু পিছু চলে যায়। ক্লাসে এসেও অরির মাথা ঠান্ডা হয় না। মিতু অনেকক্ষণ বুঝিয়েছে, তাতেও কোনো কাজ হয়নি। অরির মনে হয় অনিকেত তাকে অপমান করছে। অরি তো ভুল কিছু করেনি, তাহলে কেন ওকে সরি বলতে বলল? অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে ভালো লাগে না তোর? আর একবার শুধু আমাকে কাঠবিড়ালি ডাকিস, তখন বুঝাবো কত ধারে কত চাল। শালা ব্রিটিশ এলিয়েন, বিড়বিড় করে বলে অরি। কলেজে ছুটি হয় আজ, আর অরি অনিকেতের জন্য অপেক্ষা করে না। মিতু সহ গেট পর্যন্ত এসে দুজন দুদিকে চলে যায়। রাস্তায় প্রায় মিনিট 3 দাঁড়িয়েছিল অরি, তবে একটাও রিক্সা পায় না। অবশেষে বিরক্ত হয়ে হাঁটতে শুরু করে। অল্প কিছু দূর গিয়ে অরি দেখে 5টা ছেলে মিলে মেয়েদের উত্ত্যক্ত করছে। ছেলে 5টার বয়স খুব বেশি হবে না, তবে রাস্তায় স্কুল কলেজ পড়ুয়া মেয়ে দেখলেই টিস করে। এটাও নাকি তাদের শখ। অরি দেখে সব মেয়েগুলো তাদের কটূক্তিমূলক কথা শুনেও চুপচাপ চলে যাচ্ছে। অরির বিপরীত দিক থেকে একটা মেয়ে অরির দিকে আসছিল। ছেলে 5টার একটা বলে, আরে ফুলটসি, এই রোদে বেরিয়েছো কেন? তোমার ফুলগুলো যে সব ঝরে যাচ্ছে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। জোরে বলাতে অরির কান অবধি পৌঁছায় কথাটা। ও প্রচণ্ড রেগে যায়, তবে মেয়েটা একদম নিশ্চুপ, মাথাটা হেড করে থুতনিটাকে বুকের সাথে মিশিয়ে নেয়। মেয়েটা অরির কাছে আসতেই অরিওকে আটকে নেয়, শক্ত করে ধরে ওর হাত। তারপর রাস্তার পাশ থেকে বেশ বড় দেখে একটা ইটের টুকরো তুলে নেয়। মেয়েটা হয়তো কিছু বলতে চাচ্ছিল, তবে অরির চোখের ইশারায় চুপ থাকতে বলে। তারপর এক হাতে মেয়েটাকে সাথে নিয়ে অন্য হাতে ইটের সেই টুকরো নিয়ে ছেলেগুলোর দিকে এগিয়ে যেতে যেতে জোর গলায় মেয়েটাকে বলে, যখন দেখবে রাস্তায় কোনো কুকুর তোমাকে দেখে ঘেউ ঘেউ করছে, তখন রাস্তার পাশ থেকে এমন একটা ইট তুলে নেবে। ততক্ষণে দুজনে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ওদের থেকে কিছুটা দূরত্বে রাখে। ছেলেগুলো ওদের দিকে তাকিয়ে আছে। অরি এবার মেয়েটার হাতটা ছেড়ে দেয়, আবার বলে, তারপর সেই ইট তাদের দিকে ছুঁড়ে মেরে দেবে। তারপর দেবে এক দৌড়। বলা মাত্রই সেই ইট একটা ছেলের মাথায় মারে। মুহূর্তেই ছেলেটার মাথা ফেটে রক্ত বের হয়। পাশে থাকা ছেলেগুলো অবাক হয়ে যায়, সেই সাথে ওই মেয়েটাও। অরি মেয়েটাকে তাড়া দিয়ে বলে, পালাও। তারপর দুজনে দুদিকে ছুটতে শুরু করে। আঘাত পাওয়া ছেলেটা ওর সাথীদের বলে, ধরো এই শালিরে, ওরে আমার চাই চাই। সাথে সাথে একজন বাদে বাকি 3 জন অরির পেছনে দৌড়াতে শুরু করে। প্রচন্ড রোদে অরি একটু দৌড়িয়ে হাঁপিয়ে যায়, তবুও থামে না। ও জানে এখন বাঁচতে চাইলে ওকে দৌড়াতে হবে। অনিকেতের ক্লাস শেষ করতে আজ 5 মিনিট দেরি হয়েছে। পরে গেটের কাছে এসে দেখে অরি নেই। এতে অনিকেতের একটু রাগ হয়। কতবার বলেছে 2-1 মিনিট দেরি হলে ওয়েট করতে, কিন্তু এই মেয়ের ভাব দেখিয়ে চলে গেছে। আজ বাসায় ফিরে দেখবে অরিকে। কিসের এত রাগ জেদ?
অনিকেত দূর থেকে দেখে একটা মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর তার পিছনে 3টা ছেলে। কিছুটা এগিয়ে আসার পর বুঝতে পারে ওটা অরি, কেননা দুজনের ব্যাগ একই। ছেলেগুলো আর অরির মধ্যে খুব বেশি দূরত্ব ছিল না, আর অল্প একটু হলেই ধরে ফেলতো। এখন এদিকে তেমন মানুষ নেই, থাকলে হয়তো অরির সাহায্য চাইতে পারত। অনিকেত ছেলেগুলো আর অরির মাঝে এসে বাইক থামায়। গাড়ির শব্দে অরি পেছনে ফিরে অনিকেতকে দেখতে পেয়ে স্বস্তি পায়। যাক, ওর আর কোনো ভয় নেই। ও দাঁড়িয়ে যায় ওখানে। পথ আটকানোতে ছেলেগুলো একটু ক্ষেপে যায়, তবে অনিকেতকে কিছু না বলে আবার অরির দিকে যেতে নেয়। অনিকেত বাইক থেকে নেমে ওদের উদ্দেশ্যে বলে, শোন, মেয়েটাকে ওভাবে তাড়া করছিস কেন? ও আমাদের মাল, আমরা তাড়া করব না খেলবো সেটা আমাদের বিষয়। তুই তোর কাজ কর, যা। হাই, ভাষা ঠিক কর। বলেই ওদের পথ আটকে দাঁড়ায় অনিকেত। মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি রে? আমাদের কাজে বেগরা দিচ্ছিস কেন? বলে আবার যেতে নেয় অনিকেত। এবারও পথ আটকে দাঁড়ায় আর বলে, যদি নিজেদের ভালো চাস তো বল, মেয়েটাকে তাড়া করছিলে কেন? আর তোদের ভুলটা কোথায়? ওরা এবার অনিকেতের উপরে রেগে যায়। পাশে থাকা একটা ছেলে অনিকেতকে মারতে গেলে ওদের 2 ঘা বসিয়ে দেয় অনিকেত। এরপর শুরু হয় মারামারি। ভার্সিটি থাকাকালীন একবার শখের বসে বক্সিং শিখেছিল অনিকেত। সেই থেকে মারামারি মোটামুটি পারে ও। 2-4 জনকে সহজেই 2 ঘা বসিয়ে দিতে পারে। ছেলেগুলোর হ্যাংলা পাতলা হওয়ায় অনিকেতের সাথে পেরে ওঠে না। এসব গাঞ্জাখোর পোলাপান কি আর ওর মতো মানুষের সাথে পারে? অনিকেত দেখতে খুব বেশি মোটা না হলেও ওর শরীরে শক্তি প্রচুর। সব সময় পুষ্টিগুণ সুস্বাদু খাবার খায় ও। মারামারির এক পর্যায়ে ছেলেগুলো আর পারে না, এক একজন মাটিতে লুটিয়ে পড়ে। এতক্ষণ অরি বেশ মজা করে সবটা দেখছিল, তবে এক পা পিছুতেই চিৎকার করে উঠে। অনিকেতের হাত থেমে যায় অরির চিৎকারে। পেছনে ফিরে দেখে অরি ওখানে নেই। ও কিছুটা এগিয়ে যায়, পরে আবার অরির চিৎকার শুনলে সেখানে গিয়ে দেখে অরি একটা কুয়োর মধ্যে পড়ে গেছে, যেটা খুব বেশি গভীর নয়, তবুও অনিকেতের কাঠবিড়ালি সেখানে তলিয়ে গেছে। অনিকেত কুয়ো থেকে উঠায় ওকে, তারপর চিন্তিত স্বরে বলে, আই ওকে? অরি কিছু বলে না, শুধু উপর নিচ মাথা নাড়ায়। অনিকেত তাকিয়ে দেখে অরির কপালে সামান্য অংশ ছিলে গেছে, সেখান দিয়ে হালকা রক্ত বের হচ্ছে। ও অরিকে পরোক্ষ করে আর বলে, কিভাবে ঠিক আছে তুমি? এই যে কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। আবার হতাশ কণ্ঠে বলে, তুমি কখনো গাছ থেকে পড়ে যাও, কখনো কুয়ার মধ্যে পড়ে যাও, আবার কবে জানি মোটু পতলের মতো আকাশ থেকে পড়ে তাল গাছে আটকাও। তখন কেমন করে নামাবো তোমায়? অরি বুঝতে পারে না অনিকেতের কথা শুনে ওর রাগ করা উচিত নাকি হাসা উচিত, তবে ও হেসে ফেলে। অরির দিকে তাকিয়ে অনিকেতও হাসে একটু, পরক্ষণেই আবার রাগী স্বরে বলে, আজকে আবার ওদের সাথে কি ঝামেলা পাকিয়েছ যে ওরা তোমায় এভাবে ধাওয়া করছিল? অরি অনিকেতকে একে একে সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে অনিকেত মনে মনে বলে, আমার কাঠ বিড়ালিটা দেখছি আমারই মতো অন্যায় সহ্য করতে পারে না। যাক, দুজনের মধ্যে একটা জিনিস অন্তত কমন, এই ঢের। তবে মুখে বলে, বাহ ম্যাডাম, বাহ, কি সাহসী কাজ করেছেন আপনি। আপনার সাহসের তো কোনো জবাব নেই। অরি মুচকি হাসে। নিজের উপরই এখন গর্ব হচ্ছে না, এবার তাহলে ও সাহসী নারীর খেতাবটা পাবে। অরি কল্পনা করে হোস্ট অ্যানাউন্সমেন্ট করছে, এবারে সাহসী নারীর খেতাব পাচ্ছে অহনা তাবাচ্ছুম অরি। অরি স্টেজে উঠছে আর সবাই হাততালি দিচ্ছে। তবে অরি পুরস্কার নেওয়ার আগেই অনিকেত হাততালির বদলে তুড়ি মেরে ওকে কল্পনার জগৎ থেকে বের করে। অনিকেত অরির দিকে তাকিয়ে বলে, এত গর্ব করার মতো কিছু বলিনি, আর না এটা বাহাদুরির কাজ। আমি যদি ঠিক সময় মতো না আসতাম তাহলে এতক্ষণ ওরা তোমায় তুলে নিয়ে যেত। শুনুন, অরিকে উঠিয়ে নিয়ে যাবে এমন কেউ এই দেশে জন্মায়নি এখনো। তা তো দেখতেই পাচ্ছে। এখন কি আমি বাড়িতে যেতে পারি? অরি কিছু বলে না, হন হন করে বাইকের কাছে গিয়ে দাঁড়ায়। অনেকে তো আসে, তারপর বাইক চালু করে দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে আসার পর অনিকেত আর অরির দেখা পায় না। সেই যে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়েছে এখনো লাপাত্তা। ড্রয়িং রুমে দুইবার চক্কর দিয়ে আসছে, কিন্তু অরির নাগালও
পায়নি। একবার শুধু দিয়া ভাবির রুম থেকে হাসির আওয়াজ আসছিল। রুমে একা একা বেশ বিরক্ত হয় অনিকেত। ইদানিং অরিকে ছাড়া বড্ড একা লাগে। তাই তো নিজে যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ অরিকেও বিভিন্ন কাজের মাধ্যমে আটকে রাখবে। তবে আজকে যে এই মেয়ের দেখাই পাওয়া যাচ্ছে না। সবার সামনে থেকে রুমে ডেকে নিয়ে আসাও ওর দ্বারা সম্ভব নয়। দিনকে দিন এই মেয়েটা ওর কি হাল করে দিচ্ছে। পড়ার অজুহাতে একবার ডাকতে গিয়েছিল, তখন ওরই স্পষ্ট বলে দেয় সে আজ পড়তে বসবে না। কি আর করার, শুকনো মুখ নিয়ে ফেরত আসছে অনিকেত। তবে এখন খাবার সময়, এবার আর কোথায় পালাবে কাঠবিড়ালি। সারাদিন যতই ডালপালায় ঘুরুক না কেন, সন্ধ্যা হলে তো তোমায় ঠুকরিতে ফিরতেই হবে। খাবার টেবিলে অরি ভাবছিল আজকে আমেনার সঙ্গে ঘুমাবে, যাবে না ওই এলিয়েনের রুমে। যে অর্ণবেডির জন্য বউকে অপমান করে তার রুমে না যাওয়াই ভালো। এদিকে অনিকেত অরির কানে ফিসফিসিয়ে বলে, খাবার খেয়ে রুমে আসো, কথা আছে। অরি একবার ভাবে যাবে না, পরে আবার ভাবে না গেলে সবটা এমনি থাকবে। তার চেয়ে ভালো রুমে গিয়ে রাগ দেখানো যাক। সেটাই ঠিক হবে। অনিকেতের তাড়াতাড়ি খাওয়া শেষ হয়। এদিকে অরি আস্তে আস্তে খাচ্ছে। পরে খাওয়া দাওয়া শেষ হলে সালমা বেগমের কাজে সাহায্য করে। নাজমা বেগমের নাকি মাথা ব্যথা করছে, তাই উনি অল্প খেয়ে চলে গেছে। অরি রুমে এসে দেখে অনিকেত কাজ করছে। ও কিছু না বলে খাটে বসে পড়ে। অনিকেত নিজের কাজ বন্ধ করে অরির পাশে বসে। অরির দিকে তাকিয়ে বলে, বিকেল থেকে রুমে আসোনি কেন? অরি ভাবসীন ভাবে জবাব দেয়। এমনি। অরিকে আবার প্রশ্ন করে, কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করতে বলছিলাম, অপেক্ষা না করে চলে আসতে কেন? আপনার উপর রেগেছিলাম তাই। স্পষ্ট সুরে জবাব দেয় অরি। অনিকেত মুস্কি হাসে, তবে সেটা অনিকেত বুঝতে দেয় না। আবার বলে, আমার উপর রাগ করার কারণটা কি জানতে পারি? আপনি আমায় অপমান করেছেন। অনিকেত খানিক অবাক হয়, তারপর অবাক স্বরে জানতে চায়, তোমাকে কখন অপমান করলাম? আর তুমি মিস ইলোরার গায়ের মধ্যে পানি ফেললে, তাই একটু সরি বলতে বলছিলাম। দেখো, আমি স্পষ্ট দেখেছি তুমি ইচ্ছে করে সবটা করেছো। বলো, করনি? তার মানে আপনি সবটা জানতেন, আর আপনি ইচ্ছে করেই করেছেন, তাই না? আমি শুরুতে তোমাকে দেখতে পাইনি, তখনই তোমায় দেখেছি। আর তুমি যদি ভেবে থাকো মিস ইলোরার সাথে আমি ইচ্ছে করে গল্প করছিলাম, তাহলে তুমি ভুল। অনিকেত বুঝতে পারে প্রিয়সীর অভিমান, তাই তো অরির হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, দেখো অরি, তুমি আমার জীবনের শেষ নারী। তোমার পর এই অনিকেতের জীবনে আর কেউ আসবে না, কসম আমার রবের, যিনি আমাকে সৃষ্টি করেছে। অরির বুকটা ভরে যায়, হাওয়ায় মিলিয়ে যায় সব অভিমান। সত্যি ও অনিকেতের জীবনের শেষ নারী। প্রথম হতে পারেনি তো কি হয়েছে, শেষ তো হয়েছে। অনিকেত লক্ষ্য করে অরির কপালে কাটা জায়গায় এখনো ঔষধ লাগায়নি। অনিকেত কপালে হাত দেয়, তারপর ব্যস্ত কণ্ঠে শুধায়, একে তুমি এখানে এখনো মলম লাগাওনি? ওহ, ভুলে গিয়েছিলাম আমি। বলেই উঠতে চায় অরি। অনিকেত অরিকে বসিয়ে দিয়ে বলে, তুমি থাকো, আমি আছি। খাটের ওপাশে টেবিল ড্রয়ার থেকে মলম আর একটা ওয়ান টাইম টেপ বের করে অনিকেত। তারপর অরির কাছে এসে বসে। হাতে কিছু মলম নিয়ে ফু দিতে দিতে লাগায় অনিকেত। ও যখন ফু দিচ্ছিল তখন সেই বাতাস যেন অরির হৃদয়ে এসে লাগছিল। সেথায় যেন ঝড় উঠছে। মলম লাগানোর সময় দুজন একে অপরের মুখের কাছে চলে আসে। একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছে। অরির চোখের দিকে তাকায় অনিকেত, যেন ঘোরে ডুবে যায়। মলম লাগানো শেষ হলেও অনিকেত একটুকু নড়ে না। অরি মাথা তুলে অনিকেতের পানে তাকায়। এতে করে দুজন আরো কাছে চলে আসে। প্রিয়তমাকে এতটা কাছে দেখে অনিকেত নিজেকে আর আটকাতে পারে না। অরির পাপড়ির ন্যায় অধরে অধর ছোঁয়ায়। পরে তার সামান্য কিছু দীর্ঘক্ষণ হয়, পর মুহূর্তেই আবার সরে যায়। তবুও আজকে যেন সমস্ত নিয়ম বাধা ভাঙ্গা হতে চায়। অনিকেত আবার ঘোর লাগা কণ্ঠে বলে, ওয়ান্স মোর প্লিজ। এদিকে অরি বেচারি এতটাই শক্ত যে কি হচ্ছে সে বুঝতে পারছে না। ও কিছু বলবে তার আগেই অনিকেত ওর ঠোঁটে দুখানি নিজের দখলে নিয়ে নেয়। কিছু সময় পর অরির কানে ফিসফিস করে বলে, কাঠবিড়ালি, তো চাইলে কিন্তু আমাদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারি। অরি কি বলবে ভেবে পায় না। যে মানুষটা তার থেকে অনুমতি চাইছে সে তার স্বামী, তার উপর যার পুরো অধিকার আছে। কি করে সে এড়িয়ে যাবে ভালোবাসার মানুষের সেই সম্মোহনীয় আহ্বান? অরি পারে না মানা করতে। সে অনিকেতের বুকে মাথা ঠেকায়। অতঃপর দুটি হৃদয়, দুটি মানুষ একটি হয়ে যায়। ঘুচে যায় সমস্ত দূরত্ব। এক হয় দুটি আলাদা সত্তা।
সময়ের গতিময়তার সাথে পথ চলে ভোরের আলো ফুটে ধরণীতে। সেই আলোর অতি ক্ষুদ্র রশ্মি জানালা ভেদ করে অরির চোখে লাগে। এতে ঘুম তার বেঘাত হয় একটু। নড়ে চড়ে উঠেও ধীরে ধীরে চোখ মিলে সময়ের আন্দাজ করতে থাকে। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ফজরের গোসল দিয়ে ব্যথার ঔষধ খেয়েছে, নয়তো অবস্থা আরো খারাপ হয়তো হতো। আস্তে ধীরে উঠে বসে অরি। পাশে চোখ বুলিয়ে দেখে অনিকেত এখনো ঘুমাচ্ছে। কি প্রগাঢ় ঘুম তার! অরি খানিকক্ষণ চেয়ে রয় ঘুমন্ত অনিকেতের পানে। খালি গায়ে উবুর হয়ে ঘুমাচ্ছে। অরির দেখতে বেশ লাগছে। পরে নিজেকে নির্লজ্জ উপাধি দিয়ে চোখ সরিয়ে নেয়। অনিকেতের রোজকার অভ্যাস সকালে ঘুম থেকে উঠা আর হাঁটতে যাওয়া। অরি এ বাড়িতে আসার পর থেকে তাই দেখে যাচ্ছে। অরি একবার ভাবে অনিকেতকে ডাকা উচিত। পরক্ষণেই অনিকেতের মুখের দিকে তাকিয়ে আটকে যায়। কি শান্তিতে ঘুমাচ্ছে লোকটা! কেন শুধু শুধু তার ঘুমটা নষ্ট করতে হবে? ঘুমাক না। একদিন ওয়ার্কআউট না করলে কিচ্ছু হবে না। কিন্তু অনিকেত যে সব সময় রুটিন ফলো করে, এক কথায় ডিসিপ্লিন যেন তার রক্তে মিশে গেছে। দোনোমনো করতে করতে শেষমেশ ডাক দিয়েই দেয়। নরম গলায় অরি বলে, শুনছেন? সকাল হয়েছে, উঠুন। নিজের কথায় নিজেই অবাক হয় অরি। ইস, কি বউ বউ লাগছে তার কথা। হালকা হাসে ও। তবে ওপাশ থেকে কোনো উত্তর আসে না। অরি আবার ডাকে, এই যে শুনছেন? অনিকেত এবার একটু নড়ে ওঠে। অস্পষ্ট কণ্ঠে বলে। হুম। কথাটা বলা মাত্রই অন্য পাশ হয়ে আবার ঘুমিয়ে যায়। অরি এতে হতাশ হয় একটু। রোজ তো আগেই উঠে, আজ এমন করছে কেন? হঠাৎ অরির মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে। অনিকেতকে একটু জ্বালানোর ফোন দিয়াটে। সে মোতাবেক নিজের অর্ধ ভেজা চুলের একটু হাতের মুঠোয় নেয়। তা দিয়ে অনিকেতের নাকে কানে বুলাতে থাকে। চোখ বন্ধ অবস্থায় অনিকেত অরির হাতটা খপ করে ধরে ফেলে। একটা হ্যাঁচকা টানে নিজের প্রশস্ত বুকে এনে ফেলে। অতঃপর নিজের বাহু দ্বারা শক্ত করে জড়িয়ে নেয়। অরির চুলের মধ্যে মুখ গুজে বলে, দুষ্টামি করছে কেন কাঠবিড়ালি? একটু ঘুমোতে দাও না। অনিকেতের ঘুমু ঘুমু স্বর আওড়ানো বুলি যেন অরির বক্ষ ভেদ করে। মাদকতার ন্যায় শিহরণ জাগায় হৃদয়ে। কে বলছে শুধু মেয়েদের কণ্ঠই সুন্দর হয়? তারা বুঝি ঘুমন্ত অনিকেতের গলা শুনেনি? তার মধুর ন্যায় আওয়াজ তাদের কানে পৌঁছায়নি? নয়তো তারাও অরির ন্যায় মুগ্ধ হয়ে যেত। অরি যেমন করে ভাবাবেগহীন হয়ে আসে, ঠিক তেমনই। এভাবে অনিকেতের সাথে লেপ্টে থাকায় অরির শ্বাসনালীর মাত্রা বেড়ে যাচ্ছে। অতিমাত্রায় কম্পিত হতে থাকে হৃৎপিণ্ড। নিজেকে শান্ত করে নেয় অরি। তারপর নিজেকে অনিকেতের হাতের বাঁধন থেকে মুক্ত করার প্রয়াস চালায়, কিন্তু পেরে ওঠে না। শেষমেশ অনিকেতের সাথে পেরে উঠতে না পেরে অনিকেতকে বলে, আপনার ঘুমানোর হলে ঘুমান, আমায় ছাড়ুন। হুম। তুমিও ঘুমাবে আমার সাথে। অনিকেতের কথায় অরি করুণ স্বরে বলে, আরে ছাড়ুন না, গরম লাগছে আমার। এতে হয়তো কাজ হলো। অনিকেত আলগা করলো হাতের বাঁধন। সারা পেয়ে দ্রুত উঠে পড়ে অরি। তারপর ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। বাইরে এসে অরি দেখে সবাই পুরোদমে কাজ করছে। দিয়া আর আমেনাও আজ কাজে হাত লাগিয়েছে। সারা বাড়ি পরিষ্কার করার তোড়জোড় চলছে। অরি কিছুটা এগিয়ে সালমা বেগমের কাছে যায়। তারপর নিচু গলায় প্রশ্ন করে, কিসের এত তোড়জোড় চলছে মা? আজকে অভির ফুপু আসবে তো, উনি আবার একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ, একটুও ধুলো ময়লা দেখতে পারে না। কাজ করতে করতে বলেন সালমা বেগম। ও, সেই জন্যই তো বলি আমার জামাইটা এমন হয়েছে কেন। সারাদিন পরিষ্কারে তোয়াজ করা ফুপুর কাছ থেকেই শিখছে তাহলে। বিড়বিড় করে বলে অরি, যার ফলে তার কথা সালমা বেগমের কান অবধি পৌঁছায় না। নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছে অনিকেত। আশ্চর্যের বিষয়, অরিকে একবারও তৈরি হতে বলেনি। অরি তো অবাক নয়নে তাকিয়ে আছে ওর দিকে। অরির তাকানোর মাঝেই অনিকেতের আওয়াজ শুনতে পায়। গম্ভীর গলায় অনিকেত বলে, আজকে তোমার কলেজ যাওয়া লাগবে না। বাসায় রেখে যাচ্ছি আরাম করতে। তাই কাঠবিড়ালির মতো লাফালাফি না করে রুমে আরাম করবে। আর পারলে বইটা একটু খুলে দেখিও। শুরুতে সব ঠিকঠাক ছিল। কলেজ যাওয়া লাগবে না শুনে অরি তো খুশিতে ভুসি হয়ে গেছে।
তার খুশি আর কে দেখে। কিন্তু অনিকেতের শেষ কথায় মুখে অন্ধকার নেমে আসে। তারপর অনিকেতের দিকে তাকিয়ে ভেংসি কাটে। সামনে আয়না থাকায় অরির এক্সপ্রেশন দেখে আর মুস্কি হাসে। তারপর বলে, ঠিক আছে, আমি আসলাম। বলেই নিজের ব্যাগ নিয়ে চলে যায় অনিকেত। ড্রয়িং রুমে বসে আছে আজমল চৌধুরী ও আফতাব চৌধুরী। অভিষেক তার রুমে। তিনজনের কেউই আজকে অফিসে যায়নি, কারণ আজমল চৌধুরীর একমাত্র বড় বোন আঞ্জুমান রোজি আজকে তাদের বাসায় আসছে। বাবা মা মারা যাওয়ার পর তিনি তার 2 ভাইকে মানুষ করেছে। ভাইদের সাথে রোজির ভাব অনেক, তার থেকেও বেশি অনিকেতের সাথে। তিনি যেই দিন আসবেন এখানে সেদিন আর তার ভাইয়েরা কাছে যাবে না। বোনকে সময় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে 2 ভাই। অনিকেতের বিয়ের সময় তিনি বিদেশে ছিলেন, মেয়ের বাসায়। অনিকেতের বিয়েটা যেহেতু হঠাৎ করে হয় তাই আর আসতে পারেনি। আজকেই দেশে ফিরছেন তিনি, আর দেশে ফিরেই প্রাণপ্রিয় ভাতিজা ও তার স্ত্রীকে দেখতে আসছেন। 2 ভাইয়ের ব্যবসায়িক আলোচনার মাঝে আগমন হয় অনিকেতের। ড্রয়িং রুম পেরিয়ে মেন গেটের দিকে পা বাড়ায় ও ছেলেকে চলে যেতে দেখে আজমল চৌধুরী পেছন থেকে ডাক দিয়ে বলে, অনিকেত শোনো। বাবার ডাক পেয়ে পা থামায় অনিকেত। তারপর পিছু ঘুরে 2 কদম এগিয়ে যায় তাদের দিকে। অল্প দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে আর বলে, জি বাবা বলে। তোমার ফুপু আসছে, শুনেছো নিশ্চয়ই। তুমি তো জানোই উনি ব্যস্ততা দেখানো একদম পছন্দ করে না। উনি মূলত তোমাদের জন্যই আসছে, আর তুমি যদি না থাকো তবে বিষয়টা ঠিক কেমন দেখাবে। বাবা, ফুফু আসবেন দুপুরের পর, আর আমি তার আগে চলে আসবো। আসতে পারলে ভালো, নয়তো তুমি তো জানো উনি কেমন। অনিকেত মাথা নাড়িয়ে আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাকিরা নিজেদের কাজে লেগে যায়। অরিও রুম ছেড়ে বেরিয়েছে। এসব রুমে বসে আরাম করা তার কাম্য নয়। সে এমন লাফিয়ে বেড়ানোতেই ঠিক আছে। সোফার চারিদিকে সবাই বসে আছে, আর তার মধ্যমণি আঞ্জুমান রোজি। মাঝবয়সী মহিলার মাথার চুলগুলো অর্ধেক পেকে গেছে, তাতে আবার লালও রং করা, সম্ভবত মেহেদির পাতা দিয়েছে। হালকা রঙের একটা শাড়ির কুচি করে পরা। তার হালকা শ্বাস আর অমায়িক হাসি তার ব্যক্তিত্বকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। রোজির এক পাশে অনিকেত, অন্য পাশে অরি। শুরুতে অরি একটু দ্বিধায় ভুগছিল। রোজির গাম্ভীর্যের আড়ালে উৎফুল্লটাকে ঠিক ধরতে পারছিল না। তবে কিছুক্ষণ তার কথা শুনে এখন অরি বেশ স্বাভাবিক। কথা বলার এক পর্যায়ে আঞ্জুমান রোজি ওরের দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলে, তোমাদের বিয়েতে থাকতে পারিনি, তাই উপহারটাও দেরিতে দিতে হলো। অরি মুস্কি হেসে নরম গলায় বলে, কোনো ব্যাপার না। অরি বক্সটা হাতে নেয়। রোজি এবার খুলে দেখতে বলে। অরি খুলে সেটা। খুলতেই দেখা মেলে এক জোড়া সোনার চকচকে বালা। অপূর্ব সুন্দর সে বালা দুখানি। উনি অরির হাত দুটোর এগিয়ে নিয়ে সেগুলো পরিয়ে দেয়। তারপর বলে, বাহ, চমৎকার মানিয়েছে তো। এসব দেখে অনিকেত একটু আহ্লাদি গলায় বলে, সবাইকে তো কিছু না কিছু দিলে, কিন্তু যাকে সারাদিন বাবা বাবা বলে ডাকো তাকে তো কিছু দিলে না। কে বলেছে কিছু দিইনি? এই যে একটা ফুটফুটে বউ জোগাড় করে দিলাম, তাতে হয়নি বুঝি? অনিকেত অবাক হয় ভীষণ, সেই সাথে অরিও। অনিকেত সন্দিহান হয়ে জানতে চায়, মানে? এই যে তোমার বউয়ের খোঁজ তোমার মাকে কে দিয়েছে? ভেবেছিলাম ফিরে এসে তোমাকে রাজি করাবো, কিন্তু তুমি তো সবাইকে অবাক করে দিয়ে সেই দিনই রাজি হয়ে গেলে। তাই তো ফেরার অপেক্ষা না করেই সালমাকে বললাম বিয়ে পড়িয়ে দিতে। আর তোমার কি মনে হয় আরিফ বাবা একদিনেই মেয়ের বিয়ে দিতে রাজি হইতো? উনি তোমার ফুপার পূর্ব পরিচিত ছিল, আমি বলাতে আর না করতে পারেনি। অনিকেতের অবাক হওয়ার সীমা যেন শেষই হচ্ছে না। অরিরও অবস্থা এক, তবে বাকিরা সবাই একদম স্বাভাবিক। রোজি এবার তাড়া দিয়ে বলতে লাগলেন, কি সালমা, নতুন বউয়ের হাতে রান্না খাওয়া হবে না নাকি? সালমা বেগম তড়িৎ গতিতে অরির দিকে তাকান, ফের নজর সরিয়ে রোজির দিকে তাকিয়ে বলে, ও তো ছোট আপা, রান্না বান্না সেভাবে পারে না, আর আমরাও কখনো করতে বলিনি। সে তোমরা নাই বা বলো, আমি তো আর রোজ রোজ আসছি না। আজকে আসলাম, আবার কবে আসবো কে জানে। কিছুক্ষণ বিরতি নিয়ে আবার বলে, কি অরি, পারবে না?
রোজির কথায় অরি ভীষণ দোনমনোয় পড়ে যায়। আমতামতা করে বলে, চেষ্টা করতে পারি। তাহলে তো হয়েই গেল। অরি রান্না করবে আর অনিকেত তুমি ওকে হেল্প করবে, বাকি সবাই নিজেদের কাজে যাও। কথাটা বলে গেস্ট রুমের দিকে পা বাড়ায় রোজি। বাকিদের কেউ সেখানেই রয়, কেউ বা রুমে চলে যায়। রান্নাঘরের এক পাশে অরি দাঁড়িয়ে আছে আর অনিকেত সব কিছু কাটাকুটি করছে। তুমি পারবে তো? দেখো, ইলিশ পোলাও ফুফুর অনেক পছন্দের খাবার। এটা ঠিকভাবে রান্না না করলে তোমার আমার একটা হাড়ও আস্ত থাকবে না। কথাটা বলে শুকনো ঢোক গিলে অনিকেত। অরি এবার ফুল কনফিডেন্সের সাথে বলে, আরে পারবো, আপনি শুধু ইউটিউব থেকে রেসিপি বের করে দিন। অরির কথায় অনিকেত ইউটিউব বের করে ইলিশ পোলাওয়ের রেসিপি দেয়। অরি সেটা দেখে রান্না করতে থাকে। রান্না শেষে বেশ ভালোই একটা ঘ্রাণ বের হয়েছিল। অরি অনিকেতকে একটু চেখে দেখতে বলে। অনিকেত চেখে দেখে। অরি জানতে চায়, কেমন হয়েছে? অনিকেত উত্তর করে, ঠিকঠাক। অরি কপট রাগ দেখিয়ে বলে, বউ রান্না করলে ঠিকঠাক হয়, আর অন্য কেউ রান্না করলে হয় সুপার। হ্যাঁ, অরির রাগ করা দেখে অনিকেত মুস্কি হাসে। বছর শেষ হয়ে যাবে কিন্তু এই মেয়ের জেলাসির পাঠ শেষ হবে না। অরির রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করছে, শুধু অনিকেত ছাড়া। সেই যে ঠিকঠাক বলল ওই পর্যন্তই শেষ। এতে অরির মন হালকা খারাপ হয়েছে, তাই বাকি সবার প্রশংসা ওর মনে লাগেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আঞ্জুমান রোজির বাসায় ফেরার সময় হয়েছে। উনি অরি আর অনিকেতকে একসাথে ডেকে বলেন, সারা জীবন সুখে থাকো, একসাথে থাকো, আর সংসার করবে যখন তখন একটা কথা মাথায় রাখবে, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়, প্রতিযোগী নয়। নিজের পার্টনারের ছায়া হবে, আলো এবং অন্ধকার উভয় পরিস্থিতিতে তার পাশে থাকবে। ভালো থেকো সবসময়। তারপর দিয়ার কাছে গিয়ে বলেন, নিজের যত্ন নিও দিয়া, সেই সাথে আমার ফ্রেন্ডেরও। অভিষেকের দিকে তাকিয়ে বলেন, বউয়ের খেয়াল রাখবি অভি, কোনো অযত্ন যেন না হয়। অতপর সকলের থেকে বিদায় নিয়ে আপন নীরের উদ্দেশ্যে রওনা দেন। অনিকেত তার সঙ্গে যায় কিছুটা পথ এগিয়ে দিতে। মন খারাপ করে বসে আছে অরি। কিসের এত মন খারাপ অরি বুঝতে পারে না। তবুও মন ভালো করতে আমেনার কাছে গিয়েছিল গল্প করতে, তবে ফলাফল শূন্য। অরির মন ভালো হয়নি, আর হবেই বা কি করে। মন ভালো করার মেশিন যে এ সময় বাড়িতে নেই। সেই ফুপুকে এগিয়ে দিতে গেছে, এখনো ফেরেনি। এক সময় নিজের মনকে নিজেই গালি দেয় অরি। আরে বাবা, প্রশংসা না করতে নাই, এটা নিয়ে এত মন খারাপের কি আছে? তবুও মন তো মনই, সে কি কথা শুনে কারো? সে হচ্ছে নিজের মর্জির মালিক। এই যে এখন অরি এত করে মনকে বোঝাচ্ছে, কিন্তু সে তার কথা শুনতেই চায় না। কিছুটা সন্ধ্যা পেরিয়ে বাসায় আসে অনিকেত। ড্রয়িং রুমে দিয়া আর আমেনা বসে গল্প করছে। অনিকেত ভাবে অরি হয়তো রুমে আছে, তাই কিছু না বলে সোজা রুমে চলে যায়। রুমে ঢুকে অনিকেত খানিকটা অবাক হয়, কেননা অরি রুমে নেই আর বাথরুমের দরজাও খোলা। অনিকেত এগিয়ে দেখে ব্যালকনির লাইটও অফ, তবে রুমের কিছুটা আলোয় সেখানে গিয়ে ঠেকেছে। আর দু কদম এগিয়ে অরিকে সেখানেই দেখতে পায়। হালকা আলোতে অরির শরীরের সামান্য অবয়ব ফুটে উঠেছে। নিঃশব্দে এগিয়ে যায় অনিকেত। সেই নিঃশব্দতা বজায় রেখে অরির পাশে বসে। এতক্ষণ খেয়াল না করলেও পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে অরি পাশ ফিরে তাকায়। অনিকেতের সাথে নজর মিলিত হলে চোখ সরিয়ে নেয় অতি নীরবে। আবারও পূর্বের ন্যায় আকাশ পানে তাকায়। অরির উপেক্ষায় স্মিত হাসে অনিকেত। সে হাসির না তো শব্দ হয় আর না তো অরির চোখে পড়ে। অনিকেতের স্বর্ণপণে অরির পাশে থাকা হাতটা তুলে নেয়, সেটাকে অরুর উপর রেখে পকেটে থাকা বেলি ফুলের গাজরাটা বের করে। অতি আদরের সহিত অরির ডান হাতে সেটাকে পরিয়ে দেয়। অতপর হাতের উপরিভাগে ঠোঁটের পরশ এঁকে দেয়। সামান্য আলোয় অরি সবটা স্পষ্ট দেখতে পায় না, কেবল অনুভব করে। আর সেই অনুভূতি হয় প্রগাঢ় ও অসামান্য, যেটা হয়তো শব্দে বয়ান করা যায়, শুধুমাত্র উপলব্ধি করা যায়, বিনা বাক্যে নিজেকে তুলে ধরা যায়।
এর মাঝে আর কোনো শব্দ ব্যয় হয় না। অরি নিজের হাতটা নাকে এনে ঠেকাতেই তীব্র গন্ধ অরির নাসারন্ধ্রে ভেদ করে। আবেশে চোখ বন্ধ করে নেয়। মাদকতার ন্যায় সেই গন্ধ নিমিষেই সব মন খারাপ দূর করে দেয়। অজানা এক ভালো লাগার বিচরণ করে সমগ্র হৃদয় জুড়ে। কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে অরি। হাতের মালিকের সন্ধান করার আগেই অনিকেত ওকে খিচে নিজের কাছে নেয়। দুজনের মাঝে আর বিন্দু পরিমাণ দূরত্ব নেই। কাল আমার সাথে একটা দাওয়াতের অনুষ্ঠানে যাবে? অনিকেত বলে। কিসের দাওয়াত? আগ্রহ ভরে অরি জানতে চায়। আমাদের ডিপার্টমেন্ট হেডের মেয়ের বিয়ের অনুষ্ঠান। কয়েকদিন আগেই বলেছে, কার্ডও দিয়েছে, তবে আমার মনে ছিল না। আজকে আবার ফোন দিয়ে যেতে বলেছে। কিন্তু ওনারা তো জানে না যে আপনি বিবাহিত, তাহলে আমি কিভাবে যাব? সন্ধিয়ান হয়ে জানতে চায় অরি। কে বলেছে জানো না? আমার ডিপার্টমেন্টের সবাই জানে। অনিকেতের কথায় অরি কিছুটা অবাক হয়। বিস্মিত নয়নে তাকায় ওর দিকে আর বলে, তাহলে যে কলেজে গিয়ে আমাকে না চেনার ভাব করতেন, এমন ভাব নিতেন যে আপনার সাথে আমার ক্লাসরুমে সাক্ষাৎ হলো, আর এর বাইরে আমার ছায়াটাও আপনার সাথে পরিচিত নয়। অরির কথায় মুচকি হাসে অনিকেত, তারপর রসিকতা করে বলে, কেন, কলেজে গিয়ে প্রেম করতে চাও নাকি? আমি আবার এমন শিক্ষক নই যে ছাত্রের সাথে প্রেম করব। শেষ কথাটা বেশ ভাব নিয়ে বলে। তাহলে এখন কেন ছাত্রীর সাথে ঢলাঢলি করছেন? ছাত্রীর সাথে ফষ্টি নষ্টি করতে আপনার লজ্জা করে না? ছি যে কাঠবিড়ালি, এসব কি বলছো? আমি কোনো ছাত্রের সাথে ডলাডলি করতে যাব? আমি হলাম বিশুদ্ধ এক বিবাহিত পুরুষ। আমি এখন আমার বউয়ের সাথে আছি, তাই না মিসেস? কথাগুলো বলে অনিকেত অরিকে আরো শক্ত করে ধরে। অনিকেতের কথার অরি উপহাস করে বলে, আসছে মোর শুদ্ধ পুরুষ রে। এরপর দুজনে মিলে আরো কিছুক্ষণ গল্প করে। তাদের সঙ্গ দিতে আকাশে এক ফালি চাঁদ উঠেছে, হালকা বাতাস বইছে, সময়টাকে আরো সুন্দর করে তুলছে। এত রোমান্টিক সিজন অনিকেতের আবার ঠিক হজম হয় না, তাই তো অরির সুন্দর মুহূর্তের 12টা বাজাতে পড়ার কথা বলে। এতে করে ওরই ফোঁস করে ওঠে। তবে অনিকেতের জড়াজড়িতে ওর ঠাঁই হয় ওই পড়ার টেবিলে। পরের দিন বিকেলবেলা সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে অরি। পরেছে বলতে দিয়া আর আমেনা মিলে পরিয়ে দিয়েছে, সেই সাথে হালকা একটু সাজ। শাড়িটা কাল অনিকেত এনেছে। অরির খোপাতে কালকের বেলি ফুলের মালাটা দেওয়া, বাসি হলেও সেটা থেকে এখনো সুন্দর ঘ্রাণ আসছে। নিজের সাজে সন্তুষ্ট থাকলেও অরির চোখ আটকে যায় অনিকেতের উপর। সাদা ইন করা একটা শার্টের উপর কালো রঙের কোট পরেছে, কালো প্যান্ট আর ওই একই কালারের শু জোড়া। শু পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় অনিকেত। অরি সাজগোজ সব কমপ্লিট, পাশের সোফায় বসে আছে ও। সেখান থেকে নিগার দৃষ্টিতে দেখে যাচ্ছে অনিকেতকে। দেখার মাঝে হঠাৎ অরি অসহায়ের মতো বলে, নারী 20তেই বুড়ি আর পুরুষ 80তেও খাসি। বিড়বিড় করে বললেও অনিকেতের কানে সে কথা পৌঁছায়। চুলে জেল লাগা থামিয়ে অরির দিকে তাকায়, তারপর মেকি হেসে বলে, কি করব বলো? বাচ্চা আমি বিয়ে করেছি, ফিট তো থাকতেই হবে, সেটা হোক 80-তে বা 30-এ। তাই বলে এতটাও নয় যে অন্য বেডি চেয়ে থাকবে। বলেই মুখ বাঁকায় অরি। অরির কথাতে স্মিত হাসে অনিকেত। ওর কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলে না। নিজের কাজ শেষ করে অরির কানের লতিতে একটা ছোট্ট চুমু দিয়ে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে বউ। মনে হচ্ছে আমারও নজর লেগে যাবে, তাই যাতে কারো নজর না লাগে সে ব্যবস্থা করে দিলাম। এখন চলো। অনিকেত বেরিয়ে যায়, তবে অরি এখনো আগের ন্যায় একই ভঙ্গিতে বসে আছে। অনিকেতের মুখে এমন বউ ডাক শুনে অরির যেন অন্য এক দুনিয়ায় চলে গেছে। অল্পক্ষণের মধ্যেই ওর ধ্যান ভাঙে, নিজেকে ধাতস্থ করে বাইরে আসে। অরি বাইরে এসে দেখে অনিকেত কার বের করেছে। তা দেখে অরি জিজ্ঞেস করে, কার বের করেছেন কেন? আমরা বাইকে যাব না? না। ছোট্ট করে উত্তর দেয় অনিকেত। কেন? আবার জিজ্ঞেস করে অরি। কারণ আমি চাই না রাস্তায় অ্যাক্সিডেন্ট হোক। এবার গাড়িতে ওঠো। এতদিন অ্যাক্সিডেন্ট হলো না, আজকে কেন হতো? ও তুমি বুঝবে না, এখন তাড়াতাড়ি আসো, দেরি হচ্ছে। অরি আর কথা বাড়ায় না, চুপচাপ গাড়িতে উঠে বসে। অরি ওঠা মাত্র অনিকেত ওর সিট বেল্ট বেঁধে দেয়, তারপর গাড়ি স্টার্ট করে। এমন রানীর মতো
ট্রিটমেন্ট পেয়ে অরি তো বেশ ভালোই লাগছে। ওর মনে হচ্ছে ও কোনো রূপকথার রাজকুমারী আর অনিকেত ওর রাজপুত্র। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে ওরা পৌঁছে যায় একটা কমিউনিটি সেন্টারে, যেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনিকেতের গেটের কাছে অরিকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে। তারপর দুজনে একসাথে বিয়ে বাড়িতে প্রবেশ করে। অনিকেত এক হাতে অরিকে শক্ত করে ধরে আর অন্য হাতে গিফট বক্স। দুজনে সোজা স্টেজে যায়, বরকনেকে অভিনন্দন জানিয়ে সাথে আনা উপহার দেয়। তারপর একটু দূরে গিয়ে দাঁড়ায়। এক সাইডে অরি এবং অনিকেত দাঁড়িয়ে আছে। এদিকে তেমন শোরগোল নেই। এসে সবার সাথে পরিচয় হয়েছে অরি। সবাই খুব সুন্দর করে ওকে অভিনন্দন জানিয়েছে। তবে একজন একটু ঠেস দিয়ে কথা বললে অনিকেত ভালোভাবে সেটা সামলে নেয়। দুজনে মিলে নতুন বরকনেকে নিয়ে আলোচনা করছিল। তবে হঠাৎই একটা মেয়ে দৌড়ে এসে অনিকেতকে জড়িয়ে ধরে। এতে করে দুজনেই স্তম্ভিত হয়ে পড়ে। অনিকেত মেয়েটাকে চিনলেও অরি চিনতে পারে না। ও শুধু অবাক হয়ে মেয়েটার কাণ্ড দেখছে। অনিকেত এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেও নীরার কান্নায় ও টনক নড়ে। সঙ্গে সঙ্গে নীরাকে সিটকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর কর্কশ গলায় বলে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? অনিকেতের এমন বাস খাই আওয়াজে নীরা কেঁপে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার সাথে এমন করে কেন কথা বলছো অনি? আমি মানছি আমার ছোট্ট একটা ভুল হয়েছে, তাই বলে তুমি সব সম্পর্ক এভাবে ছিন্ন করবে? নীরার কথায় অনিকেত তাচ্ছিল্য করে হাসে আর বলে, ছোট ভুল হাসালো তুমি নীরা। যাই হোক, এখন বলো এতদিন পরে কি চাও? এমন করে গলা ধরে ঝুলছো কেন? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি অনিকেত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর একটা সুযোগ দাও অনি, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। এতক্ষণ চুপচাপ এদের কথা শুনলেও অরি আর নিজেকে আটকাতে পারে না। বুঝতে পারে এটাই সেই মেয়ে, অনিকেতের এক্স। কিছু ভালো মন্দ শোনাতে নিজেকে তৈরি করে নেয় অরি। তবে তার আগে অনিকেত বলে, যদি ক্ষমার কথা বলো তো যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তবুও কানের কাছে এমন প্যান প্যান করো না, খুব বিরক্ত লাগছে। আর তোমার ভালোবাসা সেটা আর এই জীবনে আমার দরকার নেই। তুমি রাস্তায় সস্তায় কাউকে দিয়ে দিও। এটুকু বলেই থামে অনিকেত। তারপর অরিকে নিজের কাছে টেনে নেয়। অরির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হেসে বলে, ও, আমার ওয়াইফের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। অতপর অরির দিকে তাকিয়ে বলে, এ যে আমার মিসেস অনিকেত চৌধুরী, তোমার ভাবি। সালাম তানিরা। নীরা সালাম দেয় না। তবে অরি একটা কেবলা হাসি দিয়ে বলে, হাই, কিন্তু জান, এনাকে তো আমি চিনলাম না। এনাকে তুমি কি করে চিনবে বলো? এনে হচ্ছে সেই সব ময়লা যা একটু পরিষ্কার জায়গা দেখলে সেখানে এসে পড়ে। এই যে যেমন তোমার চুলে এসে পড়েছে একটা। কথাগুলো বলে অরির চুল থেকে একটা ছোট্ট কাগজের টুকরো ফেলে দেয়। অপমানে মাথা নামায় নীরা। আর কিছু বলতে পারে না। কোনো কিছু বলার মতো জায়গা কথাই রেখেছে অনিকেত। নীরা ভেবে পায় না অনিকেত কিভাবে এতটা বদলে গেল, এত পরিবর্তন। আগে তো নীরাকে ছাড়া কিছুই বুঝতো না। নীরা অনিকেতকে ধোঁকা দিয়ে শফিনের সাথে সম্পর্কে গিয়েছিল। পরে দুজনে বিয়ে করে। তবে খুব বেশি দিন টেকেনি তাদের সংসার। আলাদা হয়ে গেছে দুজনে। আজ এত দিন পর অনিকেতকে দেখে ওর মনে আবার আশা জেগেছে। ভেবেছে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আবার ওর জীবনে ফিরে যাবে। তবে অনিকেত যে ওকে এভাবে অপমান করবে নীরা সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। তবে এখনও একটা আশার আলো দেখতে পায় নীরা। ভাবে অনিকেতের সাথে যখন পেরে উঠল না তখন অরিকে ভুলভাল বোঝাবে। সেই মতলব করে চুপচাপ ওদের থেকে কিছুটা দূরে সরে যায়। নীরা সরে যেতেই অরি অনিকেতকে চেপে ধরে আর বলে, আপনার এক্স যে এখানে আসবে আপনি তা জানতেন তাই না? সেই জন্যই আমাকে এখানে নিয়ে এসেছেন। খোদার কসম করে বলছি কাঠবিড়ালি, আমি কিচ্ছু জানি না। আর এই ভাঙা ক্যাসেট এখানে আসবে জানলে আমি নিজেই এখানে আসতাম না। কেন বিশ্বাস করবো আপনার কথা? বিশ্বাস তো করতে হবে, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। অরি আর কিছু বলে না। কিছুক্ষণ পর কনের বাবা মানে অনিকেতের ডিপার্টমেন্টের হেড অনিকেতকে ডেকে নিয়ে অন্য পাশে যায়। অনিকেত অরিকে সেখানে দাঁড়াতে বলে চলে যায়। অনিকেত যেতেই নীরা এসে অরির সামনে দাঁড়ায়। শোনো মেয়ে,
তুমি হয়তো জানো না, অনিকেত এখনো আমায় ভালোবাসে। ওর হৃদয়ে এখনো আমি আছি। তুমি কখনোই আমার জায়গা নিতে পারবে না। আর আমি এত জানি ও তোমার সাথে ভালো নেই। তুমি কখনোই অনিকেতকে ভালো রাখতে পারবে না, তাই তুমি ওকে ছেড়ে দাও। নীরা বলে। নীরার কথা শুনে এক লম্বা নিঃশ্বাস নেয় অরি, তারপর বলতে শুরু করে। অনিকেত এখনো আপনাকে ভালোবাসে কি না জানি না, আর জানতেও চাই না। আপনার জায়গা কেন আমি নেব? একজন প্রতারকের জায়গা নেওয়ার ইচ্ছে আমার নেই। আমার জায়গা আমি নিজে তৈরি করে নিতে পারি। আর যদি বলেন অনিকেত আমার সাথে ভালো নেই, তো শুনুন, ওর পিঠের মধ্যে এখনো আমার নখের ছাপ দৃশ্যমান। চাইলে চেক করতে পারেন। ও সরি, আমি আবার আমার ব্যক্তিগত জিনিস কাউকে দেখাই না। ভুলে যেও না, তোমার সেই ব্যক্তিগত জিনিস একসময় আমার কাছে ছিল। হ্যাঁ জানি, আপনি হচ্ছেন সেই মৌমাছির মতো যে শুধু দূর থেকে ফুলকে দেখে যেতে পারে, কিন্তু তার মধু আস্বাদন করার ক্ষমতা তার নেই। এইসব কি বেয়াদবের মতন কথা বলছো? লজ্জা নেই তোমার? বারে, আপনি নির্লজ্জের মতো অন্যের জামাইকে চাইতে পারেন, তখন আপনার লজ্জা লাগে না। আর আমি দুটো কথা বলতেই লজ্জাহীন হয়ে পড়লাম। এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। অরির কথার পরিপ্রেক্ষিতে নীরার চোখ রাগিয়ে বলে। ভুলে যেও না, আমি তোমার বড় হই। অরি হালকা হাসে, তারপর মুখটা গম্ভীর করে বলে। আপনি অহনা তাবাসুম অরির মতো বড় হতেই পারেন, তবে মিসেস অনিকেতের না। এরপর এক্সকিউজ মি বলে সেখান থেকে সরে যায় অরি। এবার নীরার খুব রেগে যায়। দুই জামাই বউ মিলে একের পর এক অপমান করেই যাচ্ছে। এর বদলা তো নীরা নিয়েই ছাড়বে। নীরা দেখবে কিভাবে ভালো থাকে ওরা, মনে মনে বলে নীরা। অল্প সময় পর অনিকেত আগের জায়গায় ফিরে আসে, তবে সেখানে অরিকে দেখতে পায় না, তাই সামনে এগিয়ে যায়। অরি একটা চেয়ারে বসেছিল, অনিকেতকে দেখতে পেয়ে ওর কাছে চলে যায়, তারপর বলে। আমি বাসায় যাব, আমার এখানে ভালো লাগছে না। অরির কথায় অনিকেত চিন্তিত স্বরে বলে। কি হচ্ছে? তোর শরীর খারাপ লাগছে নাকি নীরা কিছু বলেছে? না, আপনি আমার বাসায় নিয়ে চলুন। ঠিক আছে, চলো। দুজনে মিলে সেখান থেকে বেরিয়ে যায়। অনিকেত গাড়ি নিয়ে এসে অরিকে বসতে বলে। অরি গাড়িতে বসলে অনিকেত বলে। তুমি 2 মিনিট বসো, আমি স্যারকে বলে আসি যে আমরা চলে যাচ্ছি। অরি কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। অনিকেত গাড়ি থেকে বেরিয়ে আবার সেখানে যায়। দ্রুত পায়ে হেঁটে একদম নীরার সামনে গিয়ে দাঁড়ায় অনিকেত। অনিকেতকে দেখে নীরা আলতো করে হাসে একটু। অনিকেত একটা চেয়ার নিয়ে নীরার মুখোমুখি বসে, তারপর দৃঢ় কণ্ঠে বলে। আমি চাইলে তখনই তোমার লাইফ খারাপ করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ কোনো সময় তুমি আমার ফ্রেন্ড ছিলে। তবে এটা ভেবো না তোমার জন্য আমি এখনও কোনো ফিলিংস রাখি। তুমি আর কখনোই আমার লাইফে ব্যাক করতে পারবে না। যদি এমন কিছু আশা করে থাকো তাহলে এক্ষুনি তা ছেড়ে ফেলো। আর একটা কথা, তোমার কোনো কথায় কিংবা কাজে আমার বউ যদি বিন্দু পরিমাণ কষ্ট পায়, অথবা তুমি যদি আমাদের মাঝখানে আসার চেষ্টা করো, তবে সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। আগে চুপ ছিলাম বলে ভেবো না আমি এখনও চুপ থাকবো। বউয়ের ব্যাপারে নো কম্প্রোমাইজ। তাই যদি নিজের ভালো চাও, তাই এতদিন যেভাবে ছিলে সেভাবেই থাকো। আমাকে খারাপ হতে বাধ্য করো না। আমি খারাপ হলে সেটা কিন্তু তোমার জন্য মোটেও শুভ হবে না নীরা। কথাগুলো বলে অনিকেত চলে যায়। অনিকেতের ঠান্ডা হুমকিতে নীরা দমে যায়। অনিকেতের রাগ বা জেদ সম্পর্কে মোটামুটি জানেও। অনিকেত সহজে রাগে না, তবে একবার রেগে গেলে তখন আর 7-5 ভাবে না। তাই ওদের মাঝে ব্যাগরা দেওয়ার চিন্তা আপাতত মুছে ফেলে। সময় কত সুন্দর করে বয়ে চলে, ঠিক যেন নদীর স্রোতের মতো। যদিও নদীকে বাদ দিয়ে স্রোতের গতি পরিবর্তন করা যায়, তবে সময়কে আটকে রাখা যায় না। সময় বয় চিরন্তর। এই যে অরি আর অনিকেতের বিয়ের 2 বছর পেরিয়ে গেছে। সময়গুলো যে কোন দিক দিয়ে চলে যায় বলা মুশকিল। অরি ইন্টার শেষ করে অনার্সে উঠেছে, ওই একই কলেজ। ভার্সিটির প্রিপারেশন নেয়নিও, তাই তো জাতীয়তে ভর্তি হয়েছে। যদিও অরির পড়ালেখায় বিন্দু পরিমাণ আগ্রহ নেই, আর বা না পড়তে চায়, অনিকেতের জড়াজড়িতে পড়াশোনা করে। যাই হোক, দেশের সেরা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করা মাস্টারের বউ শুধু ইন্টার পাস করবে এমনটা তো হতে দেওয়া যায় না, তাই পড়াশোনা করানো। নিয়মিত ক্লাসে যায় না অরি। অনিকেত শত চেষ্টা করেও নিয়ে যেতে পারে না।
সারাদিন অভিষেক ও দিয়ার ছেলে অভিরাজ চৌধুরী দিগন্তকে নিয়ে সময় কাটে ওর। দিগন্ত অরিকে ছাড়া কিছুই বোঝে না। অরিকে কাছে পেলে আর মায়ের কাছেও যেতে চায় না। অরি দিগন্তকে নিয়ে থাকে। এ নিয়ে অনিকেত মাঝে মধ্যে বেজার চটে যায়। যেমন আজকে শুক্রবার অনিকেত সারাদিন বাড়িতে ছিল। কথায় ভেবেছে বউয়ের সাথে সময় কাটাবে, কিন্তু আজ সে বউয়ের লাগালি পায়নি। আজকাল অরিকে কাছে পাওয়া যেন চাঁদ হাতে পাওয়ার সমান হয়েছে। সারাদিন পর যখন অনিকেত অরিকে কাছে পায়, অরিকে পাশে বসিয়ে অনিকেত অভিমান করে বলে, তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না কাঠবিড়ালি। অরি জানতে চায়, কি ঠিক করছি না? তুমি যে সারাদিন আমাকে পাত্তা দাও না, আমার সাথে সময় কাটাও না, সারাদিন শুধু দিগন্তকে নিয়ে থাকো, এটা কি ঠিক? দিগন্তের তো বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, ফুফু সবাই আছে, সবাই ওকে সময় দেয়, কিন্তু আমার তো একটা মাত্র বউ না। আর ওই বেটা দিগন্তের জন্য সে আমাকে পাত্তা দেয় না, পর করে দিয়েছে আমাকে। অনিকেতের বাচ্চামো অভিযোগ শুনে অরি মুস্কি হাসে। অনিকেতের চুলে হাত বুলিয়ে বলে, আপনি কি দিগন্তের মতো বাচ্চা যে আপনাকে আলাদা করে সময় দিতে হবে? এত হিংসুটে কেন আপনি? হ্যাঁ, আমি হিংসুটে। এখন থেকে তুমি দিগন্তকে যতটা সময় দেবে তার চেয়ে দ্বিগুণ সময় আমাকে দেবে, নয়তো কিন্তু আমি রাগ করবো, বলে দিলাম। অনিকেতের এমন হুমকি শুনে জোরে হেসে দেয় অরি। দুজনের কথার মাঝে অনিকেত খেয়াল করে অরির গালে একটা মশা বসেছে। অনিকেত অরিকে স্থির থাকতে বলে নিজের এক হাত উঠিয়ে একটা চর মারে। আস্তে করে মারলেও অনিকেতের চর খেয়ে অরি অজ্ঞান হয়ে খাটে পড়ে যায়। অরিকে পড়ে যেতে দেখে অনিকেত তড়িৎ গতিতে ওর কাছে যায়। অরির গাল ঝাঁকিয়ে ডাক দেয়, কিন্তু অরির কোনো সাড়া দেয় না। এতে করে অনিকেত প্রচণ্ড ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি, ওঠো না, এমন করছে কেন? অনিকেতকে নিরাশ করে অরি কোনো সাড়া দেয় না। প্রচণ্ড ভয়ে অনিকেতের হাত কাঁপতে থাকে। অতঃপর উপায় না পেয়ে সালমা বেগমকে ডাক দেয়। অনিকেতের হাক ডাকে সবাই ছুটে আসে ওদের রুমে। অরিকে এভাবে শুয়ে থাকতে দেখে সালমা বেগম অনিকেতের কাছে জানতে চায়, অনিকেত, কি হয়েছে অরির? ও এভাবে শুয়ে আছে কেন? দেখো না মা, হঠাৎ করে কি যে হলো, ওর গালে একটা মশা পড়ছিল, সেটা মারতে যেয়ে না গালে একটা চড় দিলাম, আর উনি মাথা ঘুরে পড়ে গেল। ভাঙা ভাঙা গলায় বলে অনিকেত। অনিকেতের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সালমা বেগমের পাশ থেকে নাজমা বেগম বলে, সে কি অনিকেত, তুমি চর্মের ওকে অজ্ঞান করে দিলে? আরে চাচি, কি বলছেন এসব? চর মেরে কেন অজ্ঞান করতে যাব? তখনই আমেনা বলে, তুমি চুপ করো তো মা, সবসময় একটু বেশি বুঝো তুমি। মেয়ের ধমকানোতে ভদ্রমহিলা দমে যায়। চুপ করে অরির পায়ের কাছে বসে। অরির মাথার কাছে সালমা বেগম আর আমেনা বসে আছে। দিয়ার কোলে তার বাচ্চা। বাড়িতে আর কেউ নেই। সালমা বেগম জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেন, চোখে মুখে পানি দেন, তবুও অরির জ্ঞান ফিরে না। অবশেষে অনিকেত বলে ডাক্তারকে কল দিতে। অনিকেত একজন ডাক্তারকে কল করে। কিছুক্ষণের মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা ডাক্তার আসে। চিন্তায় অনিকেত পায়চারি করতে থাকে। ডাক্তার এসে অরির পালস চেক করে একটা ইঞ্জেকশন দেয়। তারপর অরির চোখ দেখে অনিকেতের দিকে তাকিয়ে বলে, কংগ্রাচুলেশনস মিস্টার অনিকেত, আমি যদি ভুল না হই তবে আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে অনিকেত স্থবিত হয়ে যায়। ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। অনিকেত যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে ইঞ্জেকশন দেওয়ার ফলে অরির জ্ঞান ফিরে। ও ডাক্তারের কথা শুনতে পায়। তড়িৎ গতিতে উঠে বসে। মাথা আবার চক্কর দিয়ে ওঠে, তবুও নিজেকে সামলে ডাক্তারের দিকে তাকিয়ে বলে, সত্যি আমি মা হতে চলেছি? হ্যাঁ। ডাক্তার অরির হাতে একটা প্রেগন্যান্সির কিট দিয়ে পরীক্ষা করতে বলে। আমেনা অরির হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। সেখান থেকে ফিরে অরি সালমা বেগমকে জড়িয়ে ধরে। সবাই বুঝে যায় টেস্ট পজিটিভ আসছে। সবাই অনেক খুশি হয়। তবে অনিকেত যে ঘোরে ডুবে আছে সেখান থেকে এখনো বেরোতে পারেনি। ওর ধ্যান ভাঙে ডাক্তারের দ্বিতীয়বার ডাকাতে। চকিত নয়নে সেদিকে তাকায় অনিকেত। ডাক্তার বলে, মিস্টার অনিকেত, আপনার ওয়াইফের প্রেশার কিন্তু অনেক লো, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, সেজন্য মাথা ঘুরে পড়ে গেছে। ওনার দিকে খেয়াল রাখতে হবে আর খাওয়া দাওয়া ঠিক মতো দিতে হবে। অনিকেত কিছু বলার আগে সালমা বেগম বলে,
সে ঠিক আছে, আমরা ওর ভালো করে খেয়াল রাখবো। আপনি শুধু খাবারের চাটটা একটু বানিয়ে দিতেন। সালমা বেগমের কথার জবাবে ডাক্তার বলে, দেখুন, আমি তো গাইনি স্পেশালিস্ট নই। আপনারা বরং সময় করে একজন গাইনি ডাক্তারকে দেখান। আবার বলে, ঠিক আছে মিস্টার অনিকেত, আমি তাহলে আসি। অনিকেত ডাক্তারের বিল মিটিয়ে দেয়। ওনাকে বাহির পর্যন্ত এগিয়ে দিতে গিয়ে বলে, ডাক্তার, ও তো এখনো ছোট, প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন হবে না তো? দেখুন, আপনার ওয়াইফের বাচ্চা নেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে, তবুও কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তবে চিন্তা করবেন না, ঠিক মতো দেখে ভালো করলে সব কিছু সুন্দরভাবে হবে। হুম। ডাক্তারকে বিদায় দিয়ে অনিকেত আবার রুমে ফিরে আসে। বিছানায় অরি বসে আছে, কোলের দিগন্ত, পাশে আমেনা বসে। সবাই মিলে একে একে অরিকে খাবার দিয়ে যাচ্ছে। একটু খেয়েই বেচারির অবস্থা নাজেহাল হয়ে গেছে। দিগন্ত ঘুমালে আমেনা ওকে নিয়ে চলে যায়। অরি খাট থেকে নেমে ব্যালকনিতে অনিকেতের কাছে যায়। সেই তখনকার পর অনিকেত আর অরির কাছে যায়নি, তাই অরি ওর কাছে যায়। অরিকে দেখে অনিকেত বলে, তুমি এত রাতে বারান্দা আসতে গেলে কেন? ঠান্ডা লেগে যাবে না? লাগুক ঠান্ডা। তারপর অনিকেতের পাশে বসে আবার বলে, আপনি কি আমায় এড়িয়ে যাচ্ছেন মিস্টার এলিয়ান? তোমাকে এড়িয়ে যাওয়ার সাধ্য কি আমার আছে? তোমার কাছে যে আমার দুনিয়া শেষ হয়। অরি আহ্লাদি কণ্ঠে বলে। তাহলে আমার থেকে দূরে থাকছেন যে? অনিকেত অরিকে বুকে জড়িয়ে নেয়, কপালে একটা আদর করে দিয়ে বলে, আমার খুব ভয় হচ্ছে অরি। বারবার মনে হচ্ছে আমি যদি ঠিকমতো তোমার খেয়াল রাখতে না পারি, আমাদের অনাগত সন্তানকে যদি ভালোভাবে মানুষ করতে না পারি, আমি যদি ভালো বাবা না হতে পারি। অরি এবার অনিকেতের একটা হাত নিয়ে ওর পেটের উপর রাখে। তারপর অনিকেতের চোখের দিকে তাকিয়ে বলে, দেখবেন আপনি এই পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা হবেন, আর আমাদের বাচ্চাও আপনার মতো একজন ভালো মানুষ হবে। আমি চাই আমাদের বাচ্চা তোমার মতো হোক, আমার ঘরে আরেকটা কাঠবিড়ালি আসুক। আরেকটা কাঠবিড়ালি আসলে সামলাতে পারবেন তো? তখন কিন্তু আপনার সাধের রুম পুরো জঙ্গল হয়ে যাবে। হোক জঙ্গল, আমি না আমার 2 কাঠবিড়ালিকে নিয়ে সে জঙ্গলে সুখী দিন কাটাবো। অরি আর কিছু বলে না, আবারও অনিকেতের বুকে মাথা রাখে। অনিকেত শক্ত করে জড়িয়ে ধরে অরিকে। তারপর মনে মনে বলে তার মাকে ধন্যবাদ দেয় অনেকগুলো, এমন একটা কাঠবিড়ালিকে এনে দেওয়ার জন্য। সে হয়তো তার স্বভাবের ছিল না, কিন্তু তারই ছিল, আর ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। অবশেষে দুজন মানুষ মিলে এক মেরুর হতে যাচ্ছে, যার উদাহরণস্বরূপ তাদের অনাগত সন্তান। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।